বছরের প্রথম এক্সপায়ারিতে নিফটি কি করতে পারে? এই যে নিফটি একটুখানি পড়ে গেল, 78 পয়েন্টের মতো নিফটি নেমেছে, ক্লোজিং দিয়েছে, এটা কি কোনো অশনি সংকেত বলে মনে হচ্ছে? আমরা প্রত্যেকটা জিনিসকে নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। এবং যাবার আগে আমাদের যেটা একটা ডিসক্লেমার দেওয়ার থাকে, সেই ডিসক্লেমারটা আমি দিই। সেটা হচ্ছে, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই, আমি নিজের মতো অ্যানালিসিস করছি। এখানে হয়তো আমি আমার ইন্ডিকেটার এবং অন্যান্য জিনিস নিয়ে আলোচনা করব, সেগুলো দেখেই যে আপনি সিদ্ধান্ত নেবেন বা কেনাকাটি করবেন তা কিন্তু নয়। আপনারা নিজেদের মতো অ্যানালিসিস করুন এবং আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন। তো দেখুন, মার্কেট 26,250-এ আজকে দাঁড়িয়ে রয়েছে। আগের দিন কি করেছিল, একটি গুরুত্বপূর্ণ লেভেল 26,200, সেটিকে ভেঙে মার্কেট কিন্তু উপরে ক্লোজিং দিয়েছিল এবং তার আগে দুদিন 26,200-কে কিন্তু পেরোতে পারেনি, সেটাকে কিন্তু সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং মার্কেট নেমে এসেছে। তৃতীয় দিন অত্যন্ত শক্তির সাথে সে কিন্তু উপরের দিকে উঠেছে এবং ক্লোজিংটা দিয়েছিল, আমরা সেটা দেখেছি। তাহলে এখন যদি মার্কেট এই 26,200-র উপরে গিয়ে থাকে, তাহলে যদি উপর থেকে নামতে চায়, তাহলে এটি কি হিসেবে ট্রিট করা হবে? এটি অবশ্যই এখন সাপোর্ট হিসেবে ট্রিট করা হবে এবং আজকের দিনে মার্কেটে কিন্তু সেটাই আপনারা দেখতে পেলেন যে 26,200 কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করেছে। তো দেখুন, 78 পয়েন্ট কিন্তু আজকে নেমেছে। এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, এটি কি কোনো অশনি সংকেত, বা এই যে বিভিন্ন দিকে একটা যুদ্ধের এই যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এটা কি কোনো অশনি সংকেত বয়ে নিয়ে আসছে, যা বা মার্কেট কি পড়ে যাওয়ার একটা লক্ষণ দেখাচ্ছে? হতে পারে এখান থেকে মার্কেট অনেক বেশি ডাউন হতে পারে, কিন্তু এই মুহূর্তেই আমরা সেটা বলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত না 26,200-র এই স্ট্রং সাপোর্ট জোনকে ব্রেক করে সে নিচে নামছে, আমরা কিন্তু বলতে পারবো না। যদি আপনি আজকে জিনিসটাকে দেখেন যে কি ঘটনা ঘটলো, তাহলে আপনারা দেখবেন যে 328-এ কিন্তু প্রিভিয়াস ডে ক্লোজ করেছিল। আজকে মার্কেট খুলেছিল কিন্তু তার একই রকম জায়গাতে, 333-ই বলুন আর 328 বলুন, কাছাকাছি। সেখান থেকে মার্কেট কি করলো, মার্কেট উপরের দিকে গিয়েছিল, 373 পয়েন্ট পর্যন্ত মার্কেট উপরের দিকে গেছিল এবং মার্কেট নিচের দিকে এসেছিল 210 পয়েন্ট। এইটাই তাকিয়ে দেখুন, 26,210 পয়েন্টে মার্কেট যখন নিচে আসছে, তখন কিন্তু সেখান থেকে কিন্তু বাইং হয়েছে। তার মানে এখান থেকে একদল লোক কী ভাবছেন, এখান থেকে একদল লোক ভাবছে যে মার্কেটকে তুলে নিয়ে যেতে হবে, এটা খুব শক্তি আমি সস্তাতে পাচ্ছি, এই জায়গাটাতে কেনাকাটি করা যেতে পারে। মার্কেট যখন দুমদুম করে পড়ছে, এই যে দুমদুম করে পড়ছে, এই যে জায়গাটা দেখুন, এই জায়গাটা থেকে কিন্তু এই যে চার্টের এই জায়গাটা থেকে কি করেছিলেন, একটা বড় ক্যান্ডেল হয়েছিল এবং তারপর আবার এসেছে, সেখান থেকে দেখুন বাইং হয়ে পড়ে নেমেছে, সেখান থেকে স্লিপ করেছে, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু এই সেই এরিয়া, সেই সাপোর্ট এরিয়া, যেখান থেকে একদল লোক ভাবছে যে মার্কেটকে উপরের দিকে নিয়ে যাওয়া যায়, এটাই সাপোর্ট এরিয়ার একটা লক্ষণ। কিন্তু সেই সাপোর্টটাকে কি টিকিয়ে রাখতে পারবে, সেগুলো এক এক করে আমরা জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। প্রথমেই আপনারা মান্থলি ক্যান্ডেলকে দেখুন এবং মান্থলি ক্যান্ডেলে, যেহেতু মাসের প্রথম আমাদের ক্যান্ডেল শুরু হয়েছে, আমাদের কিছু বলার রয়েছে। আমি বারে বারে বলেছিলাম যে এটি এখন আমাদের গুরুত্বপূর্ণ একটি লেভেল, এর উপর এবং নিচে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল শেষ মাসের। তো যতক্ষণ পর্যন্ত এর উপর একটি শক্তিশালী ক্লোজিং না দেবে, আমরা কিন্তু ফার্দার আপ মুভের জন্য রেডি নয়। আবার অনুরূপভাবে যতক্ষণ পর্যন্ত না এই লেভেল, এই সাপোর্ট এবং এর নিচের অংশকে ভেঙে নিচের দিকে না নামবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলতে পারবো না যে স্ট্রংলি এ বিয়ারিশ। তো মান্থলি ক্যান্ডেল আর কিছুই বলার নেই, উপর থেকে একটা ধাক্কা খেয়েছে, এটুকুই বলার আছে। উইকলি ক্যান্ডেলে আসুন। উইকলি ক্যান্ডেলে ভালো করে তাকিয়ে দেখুন, উইকলি ক্যান্ডেলে কি করেছিল, আমাদের যে এরিয়া, আমাদের যে আগের সপ্তাহের যে ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে কিন্তু ওঠার চেষ্টা করেছিল, কিন্তু উঠতে পারেনি। ওপেন করেছিল তার কাছাকাছি, উপর থেকে ধাক্কা খেয়েছে এবং নিচে এসেছে। তাহলে আপনারাই বলুন, এই এরিয়াটাতে কে বসে আছে? এই এরিয়াটাতে সেলাররা বসে রয়েছেন, এই এরিয়াটাতে সেলাররা বসে আছেন এবং সেলাররা ধাক্কা দিচ্ছেন। সেলাররা যদি ধাক্কায় দেয়, তাহলে একটা সাপোর্ট জোন, তো এটা এগুলো তো আপাতত এক একটা লেভেল। তো সুতরাং একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন, যতক্ষণ পর্যন্ত না এটাকে মেনটেন করছে বায়ার্সরা, ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। যদি ভেঙে নিচে নেমে যায়, তখন এই টাওয়ার এর জায়গাটা কিন্তু
অনেক কষ্ট করে বায়ার্সরা এর ওপরে নিয়ে গেছে, এটাকেও তার একটা রক্ষা করার চেষ্টা করবে, তারপরও যদি সেটাকে ভেঙে নামে তখন আবার এটা। সুতরাং এইভাবে কিন্তু আমাদের উইকলি টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি সাপোর্টরা দাঁড়িয়ে রয়েছে। আপাতত এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ সাপোর্ট, সেটা হচ্ছে 26,200 পরে 180, 85, 150 পর্যন্ত আমাদের কিন্তু সাপোর্ট এরিয়া রয়েছে। তো উইকলি টাইম ফ্রেমে একটুখানি বিয়ারিশ তো বটেই। এবারে এক্সপায়ারিতে কি হতে পারে? এক্সপায়ারি থেকে এখান থেকে সাপোর্ট নিয়ে, মার্কেট থেকে সাপোর্ট নিয়ে প্রচুর যাবে। এই সাপোর্টটা কোন জায়গা থেকে নিয়েছে? মোটামুটিভাবে এই অঞ্চল থেকে সে সাপোর্ট নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই অঞ্চল থেকে সে সাপোর্ট নিয়েছে। আরও ছোটো টাইম ফ্রেমে গেলে পরে আমরা আরও খানিকটা বুঝতে পারবো। চলে আসুন ডেলি ক্যান্ডেলে। ডেলি ক্যান্ডেলে তাকিয়ে দেখুন, আমরা এখানে একটা রেখা টেনে রেখেছিলাম, যে বলেছিলাম যে এর উপরে গেলে পরে কিন্তু আমরা বুলিশ হতে পারি। দেখুন, মার্কেটে বিভিন্ন জন বিভিন্ন রকম করে অ্যানালিসিস করবেন। যখন দেখবেন যে আশেপাশে যখন আপনার সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আছে, তখন কিন্তু তবুও যারা সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করে তারা বলতে পারবে। কিন্তু যেখানে ফাঁকা ক্যানভাস, এই যে একটা ফাঁকা জায়গা অল টাইম হাইয়ে দাঁড়িয়ে রয়েছে, এখন এখানে গিয়ে সে কোন জায়গাতে পজ নেবে বা কোন জায়গাতে পজ নিতে পারে সেটা বলা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা কিন্তু কঠিন হয়ে যায়। তো কিছু ক্ষেত্রে আমরা দেখুন, আমি কেন ওখানে দাগটা দিয়ে রেখেছিলাম সেটি আজকে আপনারা বুঝতে পারবেন। আমি যদি আপনাদেরকে একটা ইন্ডিকেটর ব্যবহার করি এবং আপনারা দেখতে পাবেন এবং তারপর মিলিয়ে নেবেন। ইন্ডিকেটরটার নাম হচ্ছে আনরাইভেলড। সে কোন জায়গাতে লংয়ের আমাকে এরিয়া দেয়। দেখুন, আমাকে লংয়ের এরিয়া দিচ্ছে 26,335.8 সাথে মোটামুটিভাবে, এটাও একটু চেঞ্জ করা আছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে এই সেই এরিয়া যেখান থেকে কিন্তু আমার দাগটা দেওয়া ছিল আগেও, আমি আপনাদেরকে দেখাবো। আমরা তাকিয়ে দেখুন, মার্কেট খুলেছে কোথায়? খুলেছে ঠিক তার সেই জায়গাটাতে ওপেন হয়েছে। সুতরাং এটি যদি উপরে ওপেন হতো তাহলে একটা কথা ছিল, বা তাহলে যে মার্কেট নিচে নামতো না তা নয়, কিন্তু তবুও এই যে এই অংশটাতে ধাক্কা কিন্তু আগের দিন খেয়েছো, এখান থেকে যে বায়ার্সরা এসেছেন তাদের ক্ষমতা হয়নি কিন্তু এখানে মার্কেটটাকে ওপেন করার বা এর থেকে শক্তিশালী হবার। এবারে তাকিয়ে দেখুন যে আমি আমাদের যে আঁকা সেটি কেন, তাকিয়ে দেখুন ওই জায়গাটাতে মোটামুটিভাবে আমি একটা দাগ দিয়েছিলাম। যদি আমরা ছোট টাইম ফ্রেমে যান তাহলে দেখতে পাবেনই না, কোনো পার্থক্যই দেখতে পাবেন না। একটু সামান্য আমি পার্থক্য রেখে একটা দাগ দিয়েছিলাম ম্যানুয়ালি, যে এই সেই জায়গা যার উপরে গেলে পরে আমরা কি বলতে পারি, যে আমরা বলতে পারি যে উপরে আমাদের যেতে পারে। তো এই হচ্ছে, এখানে ধাক্কা খেয়েছে স্বাভাবিকভাবে, খুব ভালো কথা। কিন্তু এখানে মন দিয়ে একটা তাকিয়ে দেখুন, আমাদের যে সাপোর্ট এরিয়া, সেই সাপোর্ট এরিয়ার নিচেও কিন্তু ক্লোজ করেনি, তারও নিচে এসেছিল, কিন্তু এখান থেকে একটা সাপোর্ট নিয়েছে। তো সাপোর্ট তো নেবেই, এখানে আমাদের ট্রেন্ড লাইন রয়েছে, এই ট্রেন্ড লাইনকে উপর উঠেছে, তারপর যেন একটা রিটেস্টের মতো ভাব। আর রিটেস্ট কখন সফল হবে? যদি এই রিটেস্টের এরিয়াতে কিন্তু আমরা কিনতে পারি। তো রিটেস্টের এরিয়াতে কিনে আমাদের কিন্তু স্টপ লস কাছাকাছি রাখতে হবে। তো এটা যদি উপর দিকে যায় তবে এটা রিটেস্ট হবে, আর নচেত উপরের দিকে সেলাররা কিন্তু করেছে। সুতরাং আপনি অলওয়েজ ট্রেডিংয়ে একটা লাইন, এই একটি লাইনের উপরে আপনি বুলিশ থাকবেন, একটির নিচে আপনি কি থাকবেন? বিয়ারিশ থাকবেন। একটা নিচে বুলিশ থাকবেন, একটা নিচে বিয়ারিশ থাকবেন। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে এই রেখাটি, এই রেখাটি যেখানে খুশি দাগ দিয়ে দিলেও হবে না, এই রেখাটি একটা গুরুত্বপূর্ণ। তো আপাতত মার্কেটের ক্ষেত্রে 26,200টাকে কষ্ট করেছে, সুতরাং আপনি 200টাকে একটা মোটামুটিভাবে রাখতে পারেন। এবং আপনি তাকিয়ে দেখুন যে এই যে সাপোর্ট জোনটা, সেই সাপোর্ট জোনটাকে প্লে করার চেষ্টা করেছি, কিন্তু তবুও কিছুটা হলে পরেও নিচের দিকে। এখন কালকে কিন্তু আরও ডিপে খুলে যেতে পারে, এখান থেকে উপর দিকে উঠে যেতে পারে, কিন্তু লেভেলগুলোকে প্লে করবে সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। আমাদের ইন্ডিকেটারে সেটা কিন্তু লেভেলের চার্টে কিন্তু সেটা দেখানো যাচ্ছে। কি করতে হবে ডেলি টাইম ফ্রেমে? এগুলো গুরুত্বপূর্ণ লেভেল। আপনারা তাকিয়ে দেখছেন 281 থেকে 245। যদি মনে করুন মার্কেট এরকম জায়গাতে কোনো জায়গাতে খুললো, তাহলে কিন্তু তখন এটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে। আপনারা তখন কিন্তু এখানে রেজিস্ট্যান্স ফেস করবেন। তখন উপরের দিকে ধাক্কা খেয়ে তখন নিচের দিকে যদি কোনো ইন্ডিকেশন দেয় তখন ইন্ডিকেট করতে পারেন, এর এখানে সাপোর্ট দিতে পারে। মনে করুন মার্কেট এখানে কোথাও খুললো, তাহলে উপর দিকে কিন্তু এই যে গ্যাপটা যে পূরণ করার জন্য যেতে পারে, এবং এখানে ধাক্কা খেয়ে সে আবার নিচে নামতে পারে, বা এটাকে বন্ধ করে উপরে ক্লোজ করতে পারে, অনেক কিছু করতে পারে। আরও ছোট টাইম ফ্রেমে যাব, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে যদি দেখি, তাহলে 1 ঘন্টার টাইম ফ্রেমে কী দেখবেন? 5 তারিখের ফার্স্ট ক্যান্ডেল হচ্ছে এইটি, ভালো করে মন দিয়ে দেখুন।
দেখুন এই যেখানে আগের দিনে একটি বড় ক্যান্ডেল তৈরি করে পজ নিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেভেলগুলো গুরুত্ব কেন। এখানে দেখুন একটা পজ নিয়েছিল, পরের দিনে যখন মার্কেট আবার নিচে, আগের দিনই যখন আসছে তখন সাপোর্ট নিয়েছে, পরের দিন যখন ওপেন করার পরে নিচের দিকে আসছে, মার্কেটকে নামানোর চেষ্টা করছে, তখন এই জায়গাটা থেকে কি তৈরি হয়েছে, সাপোর্ট দিয়েছে। আপনাকে উপযুক্ত দাগ টানতে শিখতে হবে, উপযুক্ত রিজিয়ন টানতে শিখতে হবে, তবেই কিন্তু আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স হবে। লোকেদের কথা শুনেন না, লোকেরা বলবে যে সাপোর্ট রেজিস্ট্যান্স পুরনো জিনিস, ওসব আর কাজ করে না। আমি ওই একটা চার্ট কোনো দিনই আঁকিনি, আপনাদের চোখের সামনে দিনের পর দিন করছি এবং তারা সুন্দরভাবে প্লে করছে, আপনি দেখতে পাচ্ছেন। সুতরাং এইটি হচ্ছে সাপোর্ট এরিয়া। হতেই পারে এত বড় যখন লাল ক্যান্ডেল হয়েছিল তখন কারো পক্ষে কি বোঝা সম্ভব ছিল যেখানে সাপোর্ট নেবে কি নেবে না। এখন আপনি সাপোর্ট এরিয়াতে কিনবেন, এর নিচে যদি ক্লোজ করে তাহলে সব থেকে স্টপ লস আপনার ছোটো। এখানে সাপোর্ট নিতে পারে, নাও নিতে পারে, নেবে এটা কে বলতে পারবে? আমি তো ঈশ্বর নয়, আমি বলতে পারবো না নেবে কিনা। যার কাছে কারি কারি টাকা আছে সে যদি মনে করে না আজকে মার্কেটকে এখান থেকে ফেলে দেবো, আমি কি করতে পারি? আমি সাপোর্টে কিনতে পারি, রেজিস্ট্যান্সে সেল করতে পারি। এই হচ্ছে, তাহলে কি কোনোবারই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরের দিকে যাবে না, কোনোবারই সাপোর্টকে ভেঙে নিচের দিকে যাবে না? যাবে তো, তখন আমাকে স্টপ লস নিতে হবে। সাপোর্ট এরিয়াটাতে আমি কিন্তু এখানে বাই করতে পারতাম, কিন্তু এই ক্যান্ডেলটা কি দেখাচ্ছে, এখান থেকে স্টার্ট করেছে। এখন যদি আপনি ভাবেন যে এত বড় ক্যান্ডেল এখানে, হ্যাঁ হতে পারতো, না হওয়ার কিছু নেই, কিন্তু একবার তাকিয়ে দেখুন যে কোথায় রয়েছে 340 থেকে 260, 80 পয়েন্টের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। আপনি তাকিয়ে দেখুন, এটাও মোটামুটিভাবে 80 পয়েন্টের একটা ক্যান্ডেল। আর আপনি যদি দেখেন তাহলে দেখবেন 310 টস থেকে 210 টস পর্যন্ত 100 পয়েন্টের একটা ক্যান্ডেল, একই কাছাকাছি ক্যান্ডেল। এবারে সে স্ট্রংলি বলে দিল যে আমি কিন্তু এখানে কি করছি, এটাকে ভেঙে যাচ্ছি। এবার মজার ব্যাপার কি হচ্ছে দেখুন, এই ক্যান্ডেলটা দেখে সাধারণভাবে আমাদের কি মনে হবে, প্রচুর বাইং আসবে। যখনই এখান থেকে আসবে একটা প্রফিট বুকিং আসবে, সুতরাং আপনি সেটা প্লে করতে পারতেন, আপনি এখানেও প্লে করতে পারতেন, ছোটো স্টপ লস নিয়ে ওপর দিকে গেল। এইবারে আমি বুঝবো কি করে যে এখান থেকে আমার মার্কেট নিচের দিকে আসবে, এখান থেকে বোঝা যায় কি করে যাবে? তো দেখুন একদমই যে আপনার বোঝা যাবে কি যাবে না, উপরে আপনার একটা লেভেল আছে, সেই লেভেলে আমাদের টাচ করেনি কাছাকাছি জায়গা থেকে। তো আমি যদিও এখন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে বলছি না, কিন্তু আমি আপনাদেরকে একটা ছোটো জিনিস দেখাই। এখানে আপনাকে খেয়াল করতে হতো যে এখানে কিন্তু যদিও নিফটিতে ভলিউম হয় না, আপনারা জানেন নিফটিতে ভলিউম হয় না, কিন্তু তবুও চার্টে কিন্তু ভলিউম দেখা যায়, চার্টে কিন্তু ভলিউম দেখা যায়। সেই ভলিউমটা যেখান থেকে আসুক ভলিউম দেখা যায়। তো সেই ভলিউমের সাপেক্ষে আমরা যদি দেখি তাহলে এই এরিয়াতে কিন্তু একটা ভলিউম ডাইভারজেন্স হয়েছিল, বড় টাইম ফ্রেম তো, এখানে কিন্তু একটা ভলিউম ডাইভারজেন্স হয়েছিল। আপনাদের যদি বিশ্বাস না হয় আপনারা চার্টে দেখুন, আরও নিচে থেকে, এবং তাকিয়ে দেখুন এই জায়গাটাতে কি দেখাচ্ছে, এই জায়গাটাতে আমাকে ভলিউম ডাইভারজেন্স দেখাচ্ছে। আমি ছবি বন্ধ করে দিচ্ছি, এখানে দেখুন ভলিউম ডাইভারজেন্স, আমার ইন্ডিকেটার রয়েছে, এখানে ভলিউম ডাইভারজেন্স দেখাচ্ছে। সেই ভলিউম ডাইভারজেন্সটা ইউনিকলি এখানে প্লে করলো, এবং ভলিউম বিয়ার ডাইভারজেন্স, অর্থাৎ মার্কেট কিন্তু এখান থেকে নিচে করতে পারে, এবং এক্স্যাক্টলি এখান থেকে মার্কেট নিচের দিকে এসেছে। যদিও আমার অন্য ইন্ডিকেটার, সিগন্যাল ইন্ডিকেটার কিন্তু আপনাকে কি করেছে, অনেক পরে সে সিগন্যাল দিয়েছে, কারণ রয়েছে একটা সিগন্যাল দেয় এবং 3-4 টার্গেটে সে কিন্তু ফুলফিল করেছে। এই হচ্ছে মোটামুটিভাবে আপনার লেভেলের ভাবনা চিন্তা। আপনি যদি আনরাইভালড ইন্ডিকেটার দিয়েও আপনাদেরকে একবার দেখিয়েছিলাম, দেখুন 3-4 থেকে সাপোর্ট নিয়ে উপরে এখানেই পজ নিয়েছে, এখান থেকে পজ নিয়ে একদম কাছাকাছি খুব সামান্য 8 নম্বর টার্গেট, সেটার উপরে ক্লোজ করবে, তবে তো উপরের দিকে ভাবনা চিন্তা করব। সেটা যদি নাই যেতে পারে তো নিচের দিকে। প্রথমে যখন ক্লাউডে প্রথমবার সাপোর্ট নিল, দ্বিতীয়বার কিন্তু দেখুন সে ক্লাউডে সাপোর্ট নিল, তার নিচে ক্লোজ করলো, এবং স্ট্রংলি সে কোন জায়গাতে এলো, নিচে এলো। এখন নিচে আসার পর আপনি যদি প্রাইস অ্যাকশন খুঁজতে চান, আমি এটাকে অফ করে দিচ্ছি, ইন্ডিকেটর অফ করে দিচ্ছি। আপনি কিভাবে এই জায়গাটাতে এক্স্যাক্টলি সাপোর্ট জোন আপনি কি খুঁজতে পারবেন? এক্স্যাক্টলি পাবেন না। মোটামুটিভাবে যদি আমরা দাগ দিই তাহলে আমরা কি বলবো, না আমরা বলবো দেখুন এই জায়গাটা একটা সাপোর্ট জোন হতে পারে, সেটি তো এটি নয়, ঠিক আছে জোন, কিন্তু এটা এক্স্যাক্টলি কী করে পাবেন আপনি তাকিয়ে দেখুন, আপনি দেখলে পরে অবাক হয়ে যাবেন। এবারে দেখুন আনরাইভালড ইন্ডিকেটর যদি দিই তাহলে আমরা তাকিয়ে দেখুন তো, এটা হচ্ছে টার্গেট নাম্বার 5। এই দেখুন, বুঝতে পারছেন যখন নিচের দিকে আসছে তখন কে এখানে সাপোর্ট দেওয়ার জন্য রয়েছে, কারণ এগুলো ইনস্টিটিউশনাল বিভিন্ন ধরনের লেভেল। আপনারা যেন বলে বসবেন না যে আমি কোনো রকম ইন্ডিকেটর বিক্রি করার চেষ্টা করছি বা কিছু না, আপনাদেরকে এই লেভেলগুলো আপনারা ফ্রিতেই যাতে দেখতে পাচ্ছেন তার জন্যই কিন্তু আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি, নাও দেখাতে পারি, কিন্তু এগুলো আমি দেখাচ্ছি যাতে আপনাদের লেভেলগুলো, যাদের ইচ্ছা আছে, যারা বোঝার ক্ষমতা আছে, তারা লেভেলগুলোকে নোট করে রাখবে এবং সেই অনুযায়ী তারা
প্লে করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে, ট্রেড নিজেরা নেবেন না। এখানে 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা কি দেখতে পেলাম না, 1 ঘন্টা টাইম ফ্রেমে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে সে ব্রেক করলো। কি দেখে ব্রেক করলো বুঝবো, যখন এখান থেকে একটা বড় বাইং এলো, তার মানে এখান থেকে একবার বায়ার্সরা চেষ্টা করেছেন, পরের ক্যান্ডেলে সেই দিনই এরা কি প্রমাণ করে দিল যে তোমার দাদাগিরি আমরা শুনবো না, আমরা নিচে এলাম। নিচে আসার পর বায়ার্সরা কিন্তু এখানে ডবল বটম তৈরি করলো। ভালো করে তাকিয়ে দেখলেন, এখানে ডবল বটম তৈরি করেছে, এটা 1 ঘন্টা টাইম ফ্রেম। এটিকেই যখন 15 মিনিটে যাবেন তখন কিন্তু ডব্লু প্যাটার্নের মতো লাগবে, তাকিয়ে দেখবেন এবং খেয়াল করবেন। দেখুন এখান থেকে ডবল প্যাটার্ন তৈরি করলো এবং উপর দিকে যাওয়ার চেষ্টা করলেই হবে। যেখান থেকে একটা সাপোর্ট জোন ছিল সেটি এখন কিসে পরিণত হয়ে গেল, রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেল। হ্যাঁ, যদি এটাকে ভেঙে উপর দিকে ক্লোজ করতে পারতো তাহলে বুঝতাম যে এদের প্রভাবটা কিছুটা হলে পুরো কমিয়েছে, এরপর হয়তো মার্কেট উপরের দিকে যেতে পারে। কিন্তু স্পষ্ট ক্লিয়ার ইন্ডিকেশন কি দিচ্ছে যে আমি যেতে পারছি না। তারপর একটা ছোট ক্যান্ডেল তৈরি করলো। দেখুন একে অতটা গুরুত্ব দেওয়ার আপাতত প্রয়োজন নেই, কারণ এটা পঙ্গু ক্যান্ডেল, একটা আমি বারে বলি, এটা 15 মিনিটের একটা ক্যান্ডেল। যেখানে 1 ঘন্টা ক্যান্ডেলকে বিচার করছে, যেখানে 15 মিনিটে কী করলো এটা তো সম্পূর্ণ নয়। হতে পারে মেবি এর উপরে মার্কেটকে উপরে তুলে নিয়ে যেতে পারে, কিন্তু আমরা এটা দেখেই কিন্তু সেটা বুঝতে পারবো না। এই যে বেস পয়েন্ট এখানে তৈরি করেছিল, একজন প্রশ্ন আমাকে করেছেন আমার পরিচিত, তো তিনি কমেন্টে লিখেছেন, আমি এখানে বলি যে স্যার একবারে, তার প্রশ্ন হচ্ছে যে একবার এখানে দাঁড়ালো কেন? একবারে তো যেখান থেকে সে যেতে চায় সেখান থেকে একদম টানা চলে গিয়ে সেখান থেকে রিভার্স করলেই তো পারে। তার পরিবর্তে আমি আগের দিন বলেছিলাম যে এই জায়গাটাতে সে রেস্ট নিল। দেখুন টানা মার্কেট যায় না, মার্কেট যাওয়ার এটা নিয়ম নয়। কারণ আপনিও যদি একটা লম্বা জার্নি শুরু করেন তাহলে কিন্তু আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি কিন্তু টানা যেতে পারবেন না। হিসেব অনুযায়ী বলা হয় এখান থেকে যারা বাইং করেছে, মনে করুন 100টা লোক বাইং করলো, এই 100টা লোকের কি একই রকম মনোভাব আছে? না, নেই। সেই 100টা লোকের কেউ এখান থেকে বেরিয়ে যাবে ভাববো, তারা এখান থেকে কিছু প্রফিট বুকিং আসবে, আবার তারা কেউ বাইং করতে পারে নতুন যে আরও এসেছে। একটা ভ্যালুতে কোনো মার্কেট যদি দাঁড়িয়ে থাকে, যে কোনো স্টক বলুন, তাহলে সেখানে সব মানুষের কিন্তু দুরকম চিন্তা ভাবনা। একজন বাই করছেন, একজন সেল করছেন। একজন ভাবছেন এখান থেকে মার্কেট উপর উঠবে, আর একদল ভাবছেন যে মার্কেট এখান থেকে নামবে। তবেই তো একজন বাই করছেন, একজন বিক্রি করছেন বলেই, একজন বিক্রি করছেন, একজন বাই করছেন বলেই। সুতরাং বিভিন্ন রকম ভাবনা চিন্তা থাকে। বড় প্লেয়াররা যখন একরকম সিদ্ধান্ত নেন, তাদের সঙ্গে সঙ্গে অনেক ছোট প্লেয়াররা বিভিন্ন জন থাকে। এখানে তারা দাঁড়ালো এবং ভাবনা চিন্তা করছেন যে এর পরে, এবং বায়ার্স এবং সেলার্স দুপক্ষই তো আছে, তো তাদের মধ্যেও যুদ্ধ হয়, সেই যুদ্ধে যারা জেতেন সেই পক্ষও জয়লাভ করে। সুতরাং মাঝে মাঝেই ফাইটিংটা চলবে। একটা জায়গা আছে, একটা ফিল্ড আছে, সেগুলো সাপোর্ট রেজিস্ট্যান্স। এবার এখানে এলো, যেমন এখানে একটা ফাইট দিল, বায়ার্সের ওপর দিকে তুলে নিয়ে গেল, এখান থেকে আবার নিচে নামার সময় আর ফাইটটা দিতে পারলো না, হেরে গেল। চেষ্টাটা আবার করলো খানিকটা নিচে থেকে, কিন্তু পারলো না, রিটেস্ট হলো এবং মার্কেট কিন্তু এবারে ঝরঝর করে নিচের দিকে পড়তে পারতো। এবারে আপনি এখানে দেখলেন, এখানে হয়তো যে পরিমাণ বাইং এসছে, কালকে হয়তো শুরুতেই দেখবেন যে এখানে খুললো, তার মানে তারা প্রমাণ করে দেবেন যে আমি উপরের দিকে যাব। সেটাকে আরও ছোটো টাইম ফ্রেমে দেখলে আমরা বুঝতে পারবো। আমরা এটাকে যদি এইভাবে একটা ট্রেন্ড লাইনকে আঁকি, তাহলে আপনি কি দেখবেন, অলরেডি সেকে ব্রেকআউট করলো এবং রিটেস্টের জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এবারে এই রকম রেখা টেনে আপনি অপেক্ষা করুন কালকে মার্কেট কোথায় খুলছে এবং প্রথম 15 মিনিট কীভাবে প্লে করছে, তারপরে আপনি সিদ্ধান্ত নেবেন, ঠিক কিনা? তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। এবারে চলে আসুন 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে ওই বিষয়টাকে ভালো করে তাকিয়ে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দেখুন 15 মিনিটে আমরা যেটা বললাম যে অনেকখানি আপনি বুঝতে পারবেন, অতটাও বোঝা গেল না। এখানে দেখুন ডবল টপ, এই ডবল বটম প্যাটার্ন এখানে তৈরি করেছে 5 তারিখে। দেখুন মার্কেট নিচে থেকে আসছে। এখানে তাকিয়ে কি দেখলেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে আপনি নাই বুঝতে পারছিলেন না, 15 মিনিট টাইম ফ্রেমে সেটাকে বোঝার চেষ্টা করুন। দেখুন মার্কেটকে টানা নামানোর চেষ্টা করেছিল একটি বড় ক্যান্ডেল তার আগের দিনে, একজন এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেটকে এই পর্যন্ত তুললো। তাহলে যারা তুলেছিল তারাই যখন ওপেন করার পর কিন্তু আরও তোলার চেষ্টা করছিল, কিন্তু এখানে যেহেতু লেভেলস রয়েছে বা তারা মনে করছে প্রফিট বুকিং কিন্তু হয়ে গেল, নিচের দিকে এলো। নিচের দিকে যখন এলো, এই যারা ব্যক্তিরা মার্কেটকে তুললো তারাই কিন্তু এখান থেকে কি করলো, আবার মার্কেটকে নিয়ে গেল এবং নিয়ে যাওয়ার পর এই অঞ্চলের উপরেও ক্লোজ করলো। কিন্তু এই যে হাইটা, এই যে এত বড় উইকটা তৈরি হলো, এই উইকটা তো এমনি তৈরি হয়নি। যারা সেলার তারা কিন্তু এর উপরে জিততে দিচ্ছে না। যদি আমি কোনো জায়গাতে একটা বড় বাইং আসে এবং কোনো একটা জায়গা থেকে যদি মার্কেটে একটা বড় উইক দেখেন, তাহলে নিয়ম হচ্ছে তার উপরে না গেলে পরে আর এন্ট্রি না নেওয়াই ভালো। কারণ হতে পারে এই রকম ধরনের বড় উইক তৈরি করার পরেও বহুবার মার্কেট উপরের দিকে উঠে যায়,
কারণ এখানে আমাকে চকমা দিচ্ছে, কিন্তু আমি নিশ্চিত জিনিসের প্রতি আমাকে যেতে হবে, মোটামুটি নিশ্চিত পৃথিবীতে কেউই করতে পারে না, একটা প্রবাবিলিটি তার অনুযায়ী আপনাকে করতে হবে। তো দেখুন তারপরে চেষ্টা করলে এই লেভেলটাকে রাখার চেষ্টা করছে, দেখুন রাখার চেষ্টা করছে এই লেভেলটাকে ধরে রাখার চেষ্টা করছে। কিন্তু এই যারা ভদ্রলোক যারা প্রথমেই মার্কেটটাকে চেষ্টা করলো নামানোর এবং বায়ার্সে নিয়ে গেল, প্রথমে বায়ার্সদেরকে কিন্তু উঠতে দিল না। এই যে অঞ্চলটা পুরো সেলারদের অঞ্চল, এবং এই ক্যান্ডেলটি সেটা প্রমাণ করলো বড় আমার সময় কোনটি সাপোর্ট জোন হিসেবে কাজ করছে, এটি সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। কিন্তু তাকিয়ে দেখুন এটাকে ভাঙার জন্য একটা বড় ক্যান্ডেল অলরেডি তৈরি হয়েছিল। এখানেও কিন্তু বায়ার্সরা যেমন এই লেভেলটাকে আটকানোর চেষ্টা করলো, তেমনি করে এই লেভেলটাকে কিন্তু আটকানোর চেষ্টা করলো বারে। এই প্রথম 3-4টে ক্যান্ডেলকে যদি দেখেন তাহলে মন দিয়ে দেখুন নিচের দিক থেকে পুরো বাইং এসছে। পরের 3টে ক্যান্ডেলে দেখুন কি এসেছে না, পরের 3টে ক্যান্ডেল উপর থেকে সেলিং এসছে, এবং এরা একটা রেখাতে দেখুন মোটামুটিভাবে আপনি সীমাবদ্ধ করতে পারেন। এই রেখাটাকে নিয়ে মারপিট চলছে, তাহলে আপনার কাজ কি, এই রেখাটাকে আপনি দাগ দিয়ে রাখুন। ভবিষ্যতে যে অঞ্চলটাকে নিয়ে মারপিট হয়েছে, ভবিষ্যতে সেই অংশটাকে নিয়ে আবার গোলমাল হবে। এইবারে তাকিয়ে দেখুন যখন ওদের বড় পাওয়ার দিলেন, একবারে পাওয়ার দিয়ে এই যে এরিয়া তাকে ছত্রখান করে কি করলো, ভেঙে ক্লোজিং দিল। যখন অনেকক্ষণের মারপিট করা অংশকে ক্লিয়ার কাট দিচ্ছে, তখন কিন্তু মার্কেট উপর দিকে কি করলো, আরেকবার সেই অঞ্চলে রিটেস্ট করতে গেল, এবং রিটেস্ট করার পর মার্কেট কিন্তু পড়লো। যেহেতু এখান থেকে একটা বাইং হয়েছিল, এখান থেকেও কিন্তু একটা চেষ্টা করলো, কিন্তু এর ক্ষমতাই হলো না তার উপরে নিয়ে যাওয়ার। আরও একটা বড় ক্যান্ডেল করে প্রমাণ করলো যে এই জোনটাকেও কিন্তু আমি ভেঙে দেবো। যারা এখান থেকে মার্কেটকে নামিয়েছিল তারা চেষ্টা করলো, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার নিয়ে এলো, এখানে একটা ডবল প্যাটার্ন তৈরি করে শেষ পর্যন্ত এটাকে রক্ষা করতে পারলো না, এটাকে রক্ষা করতে পারলো না, এটাকে রক্ষা করতে পারলো না, এই অঞ্চলটাকে রক্ষা করার চেষ্টা করছিল, কারণ এটা 26,200, তারা একটা মোড়া কামড়ি দিল এখানটায়, এবং সেখান থেকে কোনো রকমে মার্কেটকে সামান্য তুলে নিয়ে গেল। সেটাকেও সহ্য হচ্ছে না, এই অঞ্চলটাকে বাঁচানোর চেষ্টা করছিল, কারণ কি এইটা সর্বশেষ দুর্গ ছিল। যদি আপনারা মনে করেন যে ফোর্ট নাম্বার 1, ফোর্ট নাম্বার 2, ফোর্ট নাম্বার 3 এবং ফোর্ট নাম্বার 4, এটা জোরালো ফোর্ট। এখন এটাকে রক্ষা করা, এটাকে রক্ষা করতে পারলো না, এটাকে রক্ষা করতে পারলো না, এটাকে করতে পারলো না, এখান থেকে চেষ্টা করলো। তো চেষ্টা করে তার দ্বিতীয় অংশটাকে যুদ্ধ জয় করার চেষ্টা করবেই, আর একটা ঘাঁটিকে তাহলে জয় করার চেষ্টা করলো, হালকা ওপরে উঠলো, কিন্তু উঠতেই দিল না, মার্কেটে তাদেরকে নামিয়ে দিল। এই জায়গাটাতে আমরা যদি মনে হয় যে ক্লোজিং তো করেছি, উপর দিকে যাবে বোধ হয়, আপনি এন্ট্রি নেবেন, আমরা স্টপ লস ফিক্স থাকবে, জিততেও পারে নাও জিততে পারে, জিতলো না আমি স্টপ লস নেবো, বেরিয়ে যাব। আমি তো জানি না কি হবে যাবে, ঠিক আছে। তো এবারে দেখুন এখান থেকে মার্কেটে এসে এরকম জায়গাতে 15 মিনিটে দাঁড়িয়ে আছে। আপাতত লোটাকে কিন্তু সে ওপরের দিকে তুলে নিয়ে যাচ্ছে বলে ধারণা। এখন দেখতে হবে যে শেষ মুহূর্তে কোথায় থাকছে, হতে পারে কীরকম ঘটনা ঘটতে পারে। তাকিয়ে দেখুন এরকম পজিশনে হয়তো আসতে পারে, এবং তারপর এরকম করে একটা ডবল প্যাটার্ন নিয়ে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে প্রথম দুর্গ নাম্বার 1 বা ফোর্ট নাম্বার 1 এই মুহূর্তে বাধা দেবে, এটা দুর্গ নাম্বার 2, দুর্গ নাম্বার 3, এইভাবে কিন্তু পরপর থাকবে। আর এইগুলোও কিন্তু দুর্গ সাপোর্টের হিসেবে, ওগুলো রেজিস্ট্যান্সের হিসেবে। আশা করি যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা শুনছেন তারা কিছুটা হলে পরেও তাদের ভালো লাগবে, এবং শুনে তারা বুঝতে পারবেন। এবারে চলে আসি আমরা 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে এই ডব্লিউ প্যাটার্নটা খানিকটা দেখবেন আরও স্পষ্ট হবে, এবং তাকিয়ে দেখুন প্রথম ক্যান্ডেলে কোনো রকম ডিসিশন হলো না। আপনারা বারে শুনেছেন যে প্রথমে 5 মিনিট আপনি লাফাতে যাবেন না, 15 মিনিট লাফাতে যাবেন না, তো 5 মিনিট কেন লাফাতে নেই, কী হলো গেল দেখলেন। এবার তারপরে তাদের সিদ্ধান্ত কী নিল, এটাকেই পেরোতে পারলো না, তো মার্কেট নিচের দিকে নামলো, নিচের দিকে নামে রিটেস্ট করলো, মার্কেট নিচে এলো। এখান থেকে যেমন করে বাইং এসেছিল, এখান থেকে তেমনি করে বাইং এলো, ঠিক আছে। তো আমরা যখন আমাদের যেমন এমনি করে একটা মুভ পেলাম, তখন কিন্তু আমরা কি করতে পারি, অনায়াসে এমনি করে একটা ট্রেন লাইন আঁকতে পারি, এবং ট্রেন লাইনকে ভাঙলো, আমরা এটাকে ভেঙে গেল, আমরা নিচের দিকে প্লে করতে পারি, দেখুন ভাঙলো, রিটেস্ট করলো, মার্কেট নিচের দিকে এলো, আমরা করতে পারতাম। এবং এখানে কিছুটা একটা ডব্লিউ প্যাটার্নের মতো আপনার আভা আপনাদেরকে বুঝতে হবে, এবং তারপর দেখুন সেটাকে প্লে করলো। এই হচ্ছে ঘটনা। এবং এখান থেকেই কেন হলো, আমি এই ছবিটাকে বন্ধ করছি। মার্কেট লেভেলস বলে যে ইন্ডিকেটারটা আছে, যেটা ইন্টারডেতে আপনারা তাকিয়ে দেখুন, সেইটি হচ্ছে এটি লাইভ মার্কেটে আপনারা ডাইরেক্ট দেখতে পাবেন। আমি প্লে করছি, দেখুন আজকে দিন অনুযায়ী
আজকে দিনে যখন আমি দেখাচ্ছি তখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা কোনো মতেই ভাববেন না আমি কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি। এইটা হচ্ছে আগের দিনের ঘটনা। মার্কেট যেই অন করবেন আপনার যখনই শুরু হবে মার্কেট আপনার সঙ্গে সঙ্গে চলতে থাকবে এবং ইন্ডিকেটারও আপনাকে বলতে শুরু করবে যে এইটা দেখুন এইটা হচ্ছে প্রথম প্রবাবল রিভার্সাল জোন, দ্বিতীয় রিভার্সাল জোন থেকে কিন্তু সাপোর্ট নিয়েছে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল সে কিন্তু ধাক্কা খাচ্ছে এবং মার্কেটে কি হচ্ছে, মার্কেট চলতে শুরু করছে। আমি আরও আপনাদেরকে দেখাই, চলুক। প্রত্যেকটা লেভেলে তার কাজকর্মকে দেখুন, কোন জায়গাতে প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা অংশে কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে। তাকিয়ে দেখুন, এখানে ধাক্কা খাচ্ছে একদম ডট টু ডট, এখানে সাপোর্ট নিচ্ছে একদম ডট টু ডট। তাকিয়ে দেখুন কোন জায়গাতে সে প্লে করছে এবং তার সঙ্গে সঙ্গে ক্লাউড আপনাকে বলে দিচ্ছে। দেখুন এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে, এটা ফার্স্ট প্রবাবল জোন, একবার সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, এখানে দেখুন চেষ্টা করছে কিন্তু পারলো না, ভেঙে দিল। ঠিকই আছে, উপরে রেজিস্ট্যান্স আছে, আমাদের ক্লাউড আছে, সেখান থেকে ধাক্কা নিল। এবার সে তো চেষ্টা করবে, কোন এরিয়াতে সে চেষ্টা করছে তাকিয়ে দেখুন এখানে এসেই সে কেন স্টপ নিল, কারণ এখানে লেভেল ছিল, চেষ্টা করলো, পারলো না। ঠিক আছে, পারতে পারে নাও পারতে পারে। পুরো ব্ল্যাক এরিয়া শুরু হচ্ছে, দেখুন আমার ডট টু ডট কোন জায়গাতে এলো, থার্ড রিভার্সাল জোনে পৌঁছে গেল। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড জোন থেকেই দেখুন এর বাইং শুরু হলো। তাকে দেখতে পাচ্ছেন থার্ড জোন থেকেই কিন্তু বাইং শুরু হলো, যে প্রথমবার তুমি হারালে ঠিকই, দ্বিতীয়বার তুমি হারালে ঠিকই, তৃতীয়বার কিন্তু আমি চেষ্টা করলাম, চেষ্টা নাও করে নিচের দিকে নামতে পারে, কিন্তু ঠিক এরিয়া হচ্ছে যে এবার মরা কামড়ি সে দিল এবং ওপরের দিকে ওঠার চেষ্টা করলো। দেখুন দুবার তিনবার ধীরে ধীরে ভাঙলো, রিটেস্ট করলো। এই যে কেন ঠিক এই জায়গাটাতে এত কিছু করলো, এই জায়গাটাতে কেন থামলো, ক্লাউড আছে, এই জায়গাটাতে দেখুন ভাঙে ক্লোজ করলো, এইটা গুরুত্বপূর্ণ লেভেল, সেটাকে দেখুন রিটেস্ট করতে এলো, মার্কেট সেখান থেকে বাউন্স ব্যাক করলো এবং উপরে যখন ভাঙলো দেখুন আবার ঠিকই একদম ডট টু ডট তারা কী করেছে, রিটেস্ট করেছে। আপনি যদি দেখতে চান এই দেখুন একদম এক্স্যাক্ট লেভেল এবং এক্স্যাক্ট এরিয়া। তো ঠিক আছে, যাই হোক এক্স্যাক্ট লেভেল এবং এক্স্যাক্ট এরিয়া আমি জানি না সেটা দেওয়া কতটা খানি উপযুক্ত। তো যাই হোক আমি আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি প্রত্যেকটা অংশকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই হচ্ছে মোটামুটিভাবে প্লেট এখনও বাকি রয়েছে এবং নিচে পড়লো। যাই হোক এই হচ্ছে আপনার লেভেল। এখন এই অনুযায়ী কি করে প্লে করবেন, এবারে আমাদের কি ভাবনা চিন্তা করা উচিত, না ভাবনা চিন্তা করা উচিত আমরা এইভাবে একটা ট্রেন লাইন কেকে রাখতে পারি, এইভাবে একটা ট্রেন লাইন কেকে রাখতে পারি। এ নিচে প্লে করবো, একটা লেভেল থেকে আরেকটা লেভেল প্লে করবো, এই লেভেল উপরে যাবে, একটা লেভেল থেকে আরেকটা লেভেল প্লে করবো, আর তো কোনো কিছু নেই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ঘটনা। এবারে চলে আসুন একবার ওপেন ইন্টারেস্টটাকে দেখে নিই যে কী গল্প করছে। কালকে যেহেতু এক্সপায়ারি রয়েছে, আপনি তাকিয়ে দেখুন ভয় পেয়ে 26,300 থেকে সমস্ত পুটরা পালিয়ে এসছে। আমি 1 2 3 4 5 নাম্বার লাইনটাকে পড়ুন, যেটা লেখা রয়েছে পুট ওয়াই চেঞ্জ লটসে। দেখুন 96,745 লট তারা এক্সিট করে গেছে। তারা ভয় পেয়েছে যে 26,300-তে সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই, সেজন্য পুট ওয়াই পালিয়েছে। আর একবার তাকিয়ে দেখুন যে কল ওয়াই অর্থাৎ রেজিস্ট্যান্স কতখানি হয়েছে, 2,90,000, সেখানে 1,07,000। মোটামুটিভাবে 3 গুণ ধরতে পারেন, 2.5 গুণ 3 গুণ ধরতে পারেন, 3 গুণই ধরুন। আজকের দিনে কল ওয়াই চেঞ্জ কতখানি হয়েছে, 1,61,000, সেখানে এটা ভয় পেয়ে 96,000 পালিয়েছে। যোগ তো করেইনি, উপরন্তু সাপোর্ট তো দেওয়ার চেষ্টাই করেনি। এমনকি 26,300 তো দূরে থাকুন, 26,250 থেকেও দেখুন 48,544 লট পালিয়েছে, তাই না? প্রায় 1.5 গুণ কাছাকাছি। শুধু নয়, আরও নিচে দেখুন 26,250 দেখুন, 200 দেখুন, 26,250-তে দেখুন একটা সাপোর্ট নিয়েছে, কিন্তু পুট ওয়াই চেঞ্জ তাতেও পালিয়েছে। এখনও কিছু দল দোলাচালে আছে 26,200 হয়তো রাখতে পারবো না বলেই কিন্তু 22,915 জন সেফলি বেরিয়ে এসেছেন যে কালকের দিনই হয়তো এটাকে ভেঙে দেবে। কিন্তু 26,200কে আটকানোর জন্য 2,22,886 জন কিন্তু তৈরি হয়ে আছে, যেখানে প্রায় 2 গুণ, যেখানে কল রাইটারের থেকে। বলা যায় না কালকে কি হবে না হবে, আমরা চোখের সামনে দেখতে পাবো। এখানটায় অন্তত পক্ষে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, মরাকামুইভাবে চেষ্টা করবে। এখন সকালবেলাতে কি হবে, কোন ঘটনা ঘটবে, কোন দিকে যাবে, তেলের আইটি সেক্টরের একটা বিপদ আমাদেরকে দেখতে পাচ্ছি। আইটি সেক্টর এবং কাদেরকে বললাম আমি, তেলকে। আপনারা যে একটু তাকিয়ে দেখুন, আমি আপনাদেরকে দেখাই। চলে আসুন মেন, সেখানে চলে আসুন। এই যে এখানে আসুন, দেখুন তেলের সেক্টর কোথায় গেল। এই যে নিফটি অয়েল অ্যান্ড সরি 2 মিনিট দেন সময়, নিফটি অয়েল অ্যান্ড গ্যাস তাকিয়ে দেখুন কোন জায়গাতে রয়েছে। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস দেখুন 1%-এর বেশি পড়েছে। আপনি তাকে দেখুন আইটি সেক্টরে দেখুন 1.43% পড়েছেন। মিড ক্যাপ, স্মল ক্যাপ কিন্তু অতটা যে পড়েছে তা পড়েনি।
কিন্তু তুলনামূলকভাবে বাকিরাও যে প্রচুর পড়েছে তা পড়েনি, কিন্তু তুলনামূলকভাবে নিফটি কিন্তু কিছুটা পড়েছে, লার্জ ক্যাপ কিন্তু কিছুটা দুর্বল হয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আজকের নিফটির আলোচনা এ পর্যন্তই। আপনাদের কেমন লাগছে আপনারা যদি বলেন তাহলে আমি একটা উৎসাহ পাই। আমি চেষ্টা করলাম বিভিন্ন জিনিস বলানোর, অনেক কিছুই যেগুলো বলার নয় সেগুলো আমি বললাম। আশা করি আপনাদের এগুলো ভালো লাগবে এবং আমাদের কাজে লাগবে। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার।